দেখা হবে আমাদের আমরা জানি না। সুচি আরও বলে যে সে পেল সেবকে ভালোবাসে এবং তারা ইন ফিউচারে একসাথে থাকবে। সে তের দিকে তাকায় আর মনে মনে কিছু ভাবতে থাকে। তারপর ভাবনা চিন্তা বাদ দিয়ে আরও বলে, আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ক্লাস 12-এর পর সবার জীবনই অন্যরকম হয়। কে জানে নিয়তি কোন জায়গায় নিয়ে যাবে আমাদের, কিন্তু আমি ওকে পছন্দ করি। তে, তুই আমার খুব ভালো বান্ধবী ছিলি। আমি ভাবতেই পারিনি। জিমিন যদিও আসতে পারিনি কেন জানি না, তবে খুব ইচ্ছে ছিল জিমিনের সঙ্গেও সময় কাটানোর। তোরও নিশ্চয় মন খারাপ হচ্ছে তে, কিন্তু মন খারাপ করে কি লাভ বলতো? ওর সঙ্গে নিঘাত আবার দেখা হবে। আর রেজাল্টের দিন তো সবার সাথেই দেখা হবে। ততদিন অবধি তোরা সবাই ভালো থাকিস। আমি সবাইকে মিস করব, খুব ভাবে মিস করব। খুব মনে পড়বে তোদের কথা। দূর বেডি, খালি কথায় কথায় বিয়ে করব বিয়ে করব বিয়ে করব কেন রে? আমি তোকে বিয়ে করব না। স্কুল জীবনে এরকম একটু একটু হয়েই থাকে, তা বলে সেটা বিয়ে অবধি যায় না। আমিও একটু সময় নিয়েছি, মজা করেছি, দ্যাটস অল। ইন ফিউচারে তোর থেকেও ভালো ভালো মেয়ে আমি পেয়ে যাব। দেখ, আমি তোকে বন্ধু হিসেবেই মানি, এর থেকে বেশি কিছু না। আসলে আমার মতে মনে হয় তুই ভাবনা চিন্তা এখানেই বন্ধ করে দে। আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম, আর এর থেকে বেশি আমি তো কোনোদিনও এগোইনি। আমি আমার বাউন্ডারি ক্রস করিনি। তাই আমাকে নিয়ে এসব স্বপ্ন বাদ দে, জীবনে এগিয়ে যা। জীবনটা এখান থেকেই শুরু হয় সুজি। আমাদের সবাইকে জীবনে এগোতে হবে। আজকের দিনটা আমাদের মনের খাতায় চিরতরে উজ্জ্বল হয়ে থাকবে। আমিও খুব মিস করবো তোদের সবাইকে। আমিও তোদের সবাইকে অনেক অনেক মিস করব, আর সব থেকে বেশি মিস করবো তেকে। তে, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। আমি তোমার প্যাশনকে রেসপেক্ট করি। তুমি ডাক্তার হতে চাও, পড়াশোনা করতে চাও, করতেই পারো। কিন্তু ইন ফিউচারে যদি কোনোদিন আমার কথা মনে হয়, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে মনে হয়, প্লিজ আমার সাথে দেখা করো। আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাবো। দেখো আমি তোমাকে ভালোবাসি। আমি একটু সময় নিই, দ্যাটস অল। আমি জীবনে এগোতে চাই, বড় কিছু করতে চাই, তার আগে অন্যরকমভাবে তোমার সাথে চড়াতে চাই না। অবভিয়াসলি আমার স্বপ্ন পূরণ হলে তোমাকে বিয়ে করব, আমার বাবা মাকে সে কথা জানাবো। চিন্তা করো না, আর আমিও তোদের সবাইকে মিস করব। স্কুলের শেষ দিনের ট্রিপ থেকে এসে তে ক্লান্ত শরীরটাকে পিছিয়ে দেয়। তার আগে নিজের রাইট রুটিন ফলো করে নেয় এবং আনন্দ শরীরটাকে নিয়ে বিছানায় গা এলিয়ে দেয় এবং লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। তোমার বিয়ে না দেওয়া অবধি আই থিঙ্ক তুমি শুধরাবে না। কটা বাজছে এখন? রাত 1টা। অফিসে কাজ করো মানছি, অনেক চাপ থাকে তাও মানছি, কিন্তু এত রাতে বাড়ি আসার মানে কি? তুমি এত কেন দেরি করো? আর শোনো, যথেষ্ট বয়স হয়েছে তোমার। তোমার পছন্দের কেউ থাকলে বলো, নয়তো আমরা মেয়ে দেখা শুরু করি। 30 বছর, এখানে তো নয়। কবে বিয়ে থা করবে? জীবনে এগোতে হবে জাঙ্কুক। এরকম বেখেয়ালি জীবন চলে না। রাত দুপুর করে বাড়ি ফেরো, তারপর নিজের খ্যাট মতো এখানে ওখানে ঘুরে বেড়াও, বাড়িতে সময় মতো আসো, ফ্যামিলির সাথে সময় কাটাও, এটাই তো চাই। রাতে ডিনার করো না, নিজের মতো ঘুরে বেড়াও, ড্রিঙ্কস করো, আরো কত কি। এগুলো তো অ্যাকসেপ্টেবল না। তুমি যথেষ্ট বড় হয়েছো, 30 বছর বয়স হচ্ছে তোমার। তোমাকে বিয়ে করতে হবে। তুমি বিজনেস লাইফে অনেক নাম অর্জন করেছো, খ্যাতি অর্জন করেছো, তোমার একটা বিশাল নাম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, জিওন ইন্ডাস্ট্রিতে। কিন্তু তোমাকে তো বিয়েও করতে হবে। বিয়েও একটা পার্ট বাবা জীবনে। তোমাকে বেঁধে রাখবে যে তোমার এই উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, তোমার এই যে উড়ে বেড়ানো, এগুলো সে বেঁধে রাখবে। সেরকম কাউকে তো জীবনে নিয়ে আসতে হবে। তুমি যদি কাউকে পছন্দ না করো, আমাদের বলতে পারো, আমরা দেখতে পারি। মানে আমি, তোমার মা, তোমার দাদা অলরেডি একজনকে পছন্দ করে, তাকে তুলে এনে বিয়ে দেওয়া হয়েছে। দেখো, মাইনার এজ হলেও কোনো অসুবিধা নেই। শুধু তুমি একবারটি বলো। জাঙ্কুকের বাবা অনেক প্রতিপত্তিশীল ছিলেন এবং তাদের ফ্যামিলি নাম করা। সে গ্রামের সবাই তাদেরকে ভয় পেতেন। যদিও জাঙ্কুকদের বড় বিজনেস থাকলেও তারা জমিদার পরিবারের সন্তান। আর নামজুন বড় জমিদার। যদিও জাংকুক তার বাড়ি থেকে অনেকটা দূরে বিজনেস করে, তবুও নামজুন চায় না
যে জাঙ্কুকের এরকম বিশৃঙ্খলতা বাড়তে থাকুক জীবনে, কারণ সে চায় জাঙ্কুকেরও একটা সংসার হোক। অলরেডি সুগা 32 বছর, এখন এসে সে বিয়ে করেছে, তাও একটা 16 বছরের মেয়েকে। এখন জাঙ্কুকেরই বা কি খেয়াল হবে জানি না। তাও জিমিন এই বাড়িরই একজন স্টাফের মেয়ে ছিল, যাকে দেখে সুগার পছন্দ হয়ে যায়। এক প্রকার জোর করে বিয়ে দিতে হয়, তখনও লিগ্যাল হয়নি। এখন 18 বছর বয়স অবধি তার বিয়ে লুকানো আছে। জিমিন তার পড়াশোনা করছে, আর চাঙ্কুককে নিয়ে সে ভীষণ চিন্তিত। তাই বারবার সে চাঙ্কুককে জিজ্ঞাসা করছিল নামজুন যে সে কবে বিয়ে করবে। সেই রাতে জাঙ্কুকের ধুম জ্বর আসে। তাদের পার্টিকুলারি ডক্টর হচ্ছে চাংহুসক। তিনিও নাকি বাইরের কাছে গেছেন। আর এদিকে শহর এখান থেকে 5 ঘন্টার দূরত্বে, যেটা সম্ভব নয়। তাই নামজুন উদ্ব্যস্ত হয়ে পড়লেন। সময় যত বাড়তে থাকে জাঙ্কুকের অবস্থাও তত জটিল হতে থাকে। নামজুন এক প্রকার মরণাপন্ন হয়ে চাংহুসকের বাড়ি থেকে যায় এবং আয়ুকে তলব করে। আয়ু তখন গিয়ে তেকে ডাকতে লাগে, কারণ জাঙ্কুকের অবস্থা ভীষণ জটিল ছিল আর নামজুন কোনোভাবেই সামলাতে পারছিল না। ওঠ মা, দেখ দরকার পড়েছে। জমিদার বাবুর ছোট ছেলে অসুস্থ। তুই তোর বাবার কাছ থেকে তো হাতে হাতে কিছু জিনিস শিখে নিয়েছিলি। তার সঙ্গে তুই ডাক্তারি পড়ার বই অলরেডি পড়ছিস। ওনাদের ছেলেকে বাঁচাতে হবে। ওনাদের ফ্যামিলি সময়ে অসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। তোর বাবার অনেক সময় টাকা পয়সার অভাব ঘাটতি মিটলে নামজুন সাহেব আমাদের অনেক হেল্প করেছে। তো তোর উচিত গিয়ে জাঙ্কুককে বাঁচানো, ছোট সাহেবকে বাঁচানো। দেখ মা, ঘুমটা পরের দিনও হবে। তুই কালকে পারলে থেকে যতক্ষণ সবার চিন্তা ভাবনা করবি ঘুমাবি। আমি তোকে ডাকবো না। তোর তো লাস্ট এক্সাম হয়েও গিয়েছে। যতদিন না ক্লাস 12-এর রেজাল্ট আউট হচ্ছে ততদিন তুই শুয়ে বসে কাটা, কিন্তু আজ চলে যা। তোর বাবা নেই এখানে, পারলে একবার তোর বাবার সাথে কথা বলে নে। তোর বাবা কল করেছে। তারপর আয়ু ফোনটা তেয়ের হাতে দিয়ে চলে যায়। তারপর তেয়ে খুব কষ্ট করে ওঠে ঘুম থেকে, কারণ তার শরীর ভীষণ টায়ার্ড ছিল, এবং সব কিছুর পর ফোন হাতে নিয়ে জিহপের সাথে কথা বলতে থাকে। সব কিছু জেনে নেওয়ার পর সে নামজুনের সাথে চলে যায় জমিদার বাড়িতে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, চিন্তা করবেন না। আর নামজুন সাহেব, এত চিন্তা করবেন না। আমি অলরেডি ওনাকে ইঞ্জেকশন পুশ করে দিয়েছি আর মেডিসিন দিয়ে দিয়েছি, স্যালাইনটা চলছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এসব কাজ আমার বাবা আমাকে হাতে ধরে শিখিয়েছিল, যার কারণে আমি সবটা জানি। আর ইন ফিউচারে আমার ডাক্তার হওয়ারই ইচ্ছা আছে, তাই এ বিষয়ে আমি প্যাশনেট। আপনার ছেলের কোনো কিছু হলে আমি দায়িত্ব নেব, কিন্তু এখন রাত হয়ে গিয়েছে, আমাকে ফিরতে হবে। জমিদার সাহেব, আমাকে ফেরার জন্য কোনো লেখেল যদি পাঠিয়ে দিতেন ভালো হতো। অতটা রাস্তা অন্ধকারে তো আমি যেতে পারবো না। আর উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আমার এখানে না থাকলেও চলবে। আর এমনিতে অনেকটা রাত হয়েছে, মা চিন্তা করছে বাড়িতে। আমি যেতে চাই, বাড়িতে যেতেই হবে। আর এখানে সব মেডিসিন দেয়া আছে, লিখেও দিয়েছি আমি। এই মেডিসিনগুলো খাইয়ে দেবেন, কালকের মধ্যে ওনার জ্বর সেরে যাবে। আর যতটা পারবেন ওনাকে ওয়ারেস, শরবত এসবগুলো বেশি বেশি খাওয়াবেন। ভাইরাল ইনফেকশন হয়ে জ্বরটা এসেছে, খুব তাড়াতাড়ি উনি সেরে উঠবেন, চিন্তা নেই। আমাদের জাঙ্কুকের মেয়ের প্রতি কোনো রকম নেশা নেই মা। আর আজকে রাতে ওর এত বাড়াবাড়ি হয়েছে, এরপর আমি তোমাকে ছাড়তে চাইছি না। তুমি ওর সাথে ওর রুমে থেকে যাও না। ওর একটা সেপারেট বেড আছে, চিন্তা নেই, তুমি ওখানে থেকে যাও। মাঝরাতে যদি কিছু হয় জমিদার বাবু যেতে পারবেন না। আমার হাজবেন্ডেরও তো বয়স হচ্ছে, বুঝতেই পারছো। আর উনি অলরেডি তোমার মাকে জানিয়ে এসেছেন তুমি আজকে আমাদের বাড়িতে থেকে যাবে। একটু কষ্ট করে থেকে যাও মা, দয়া করে। আমি ওর মা হয়ে বলছি, বুঝতেই পারছো মায়ের কষ্টটা কতটা হয়। ওর অবস্থা দেখে আমি সত্যিই ভেঙে পড়েছি। ওর এরকম শরীর খারাপ খুব একটা হয় না। যাই হোক, আমার একান্তই অনুরোধ তোমাকে, তুমি ওর রুমেই থেকে যাও। ওর সুবিধা অসুবিধায় তুমিই পাশে থেকো। আমরা কাল সকালে যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা ওকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থেকে যাচ্ছি। তবে চিন্তার কোনো বিষয় ছিল না ম্যাডাম, চিন্তার কোনো বিষয় ছিল না। ঠিক আছে, আপনারা যখন বলছেন থেকে যাচ্ছি। মাঝরাতে তের চোখ লেগে আসে, আর সে সময় জাঙ্কুকে ঘোর ভাঙে। জ্বরের ঘোরে সে অনেক কিছুই বকছিল। তারপর আস্তে আস্তে তের ঘুমন্ত মুখের দিকে এগোয়, দিকে একভাবে তাকিয়ে দেখে। আর সেই প্রথমবার এবং শেষবার জাঙ্কুক কোনো মেয়ের প্রতি এতটা প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল। তের চুলগুলো নিজের হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল, তের চোখের পাতাগুলোতে হাত বুলিয়ে দেখছিল।
তের গালের কাছে একটা তীর যেটা বারবার ছুঁয়ে দেখছিল, এবং তের ঠোঁটে যে চিকন চিকন ঠোঁটগুলি ছিল সেগুলোতেও হাত বোলাচ্ছিল। সব কিছু করে সে সাইড হয়ে যায় যাতে তের ঘুম না ভেঙে যায়। দেখে তো মনে হচ্ছে খুব একটা বয়স হবে না, তার মানে ও কি জিহোপ আঙ্কেলের মেয়ে? যাই হোক, ওকে আমার মনে ধরেছে, ওকেই আমার চাই। আর বাবা তো বলেছে বয়স টয়েস ম্যাটার করে না, যাকে ভালো লাগবে তার সাথে বিয়ে দিবে। এতদিন জোর করছিল, কোনো মেয়ের মায়ায় আমি আটকাতে পারিনি। এই মেয়েকে আমার চাই, একেবারে চাই। मुझे महसूस हुआ है ऐसा लगा है तूने छुआ है हाँ मैं तो तेरे शब की सुबह हूँ ना हाथों की लकीरों में लिखा हूँ ना मुझे महसूस हुआ है ऐसा लगा है तूने छुआ है हाँ मैं तो तेरे शब की सुबह हूँ ना हाथों की কিছু দেখে যা বুঝলাম, শাঙ্কুকে দেখে ভালোই মনে ধরেছে, কিন্তু তে তো ইউনের পাল্লায় পড়ে আছে। আর ইউনের ছেলেটা ভালো নয়, ও শুধুমাত্রই তেকে ওইসবের জন্য চায়। কি ভাবছিস? আমি তো দেখে অবাক, তোর সঙ্গে ধাক্কা না হলে তো বুঝতেই পারতাম না তুই এখানে থাকিস। তার মানে সুগা সাহেবের সঙ্গে তোরই বিয়ে হয়েছে। ব্যাপারটা লুকিয়ে গেলে জিমে, তোর থেকে আশা করিনি। তুই তো বলতে পারতিস। তুই আমাকে এই না বেস্ট ফ্রেন্ড বলিস, আর তারপর এরকম ব্যবহার করিস। ভাবা যায় না জিমিন, ভাবা যায় না। আমি তোর সাথে কোনো রকম কথা বলতে চাই না, তোর সাথে কোনো রকম কথা আমার নেই। তুই খুব আমাকে ব্যথা দিয়েছিস। এই বেস্ট ফ্রেন্ড বলিস, আমাদের ট্রিপ হলো, তুই গেলি না, আর এখন তো কে চাকে দেখছি। আর ভুল চোখ ভাবিস না, তোর শাশুড়ি মাই আমাকে এখানে থাকতে বলেছিল। জাভক সাহেবের নাকি কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই এসব বলে। তো আমার কাজ মিটেছে, আমি বাড়ি ফিরবো। আর তোর সাথে কোনো রকম কথা হবে না আমার, আমি তোকে কলও করবো না। তোর সাথে কোনো রকম একদিন তো কোনো কথা আমি তোকে বলবো না। তারপর তে জিমিনের দিকে না তাকিয়ে জমিদার সাহেবদের বাড়ি দিয়ে বেরিয়ে চলে যায় এবং নিজের বাড়ির উদ্দেশ্যে যায়। তোমরা কি শুরু করেছো? প্রথমে তোমার দাদা, এখন তুমি। তোমরা আদতে কি চাও? তোমার দাদার সঙ্গে জিমিনের বিয়ে দিলাম, তখন জিমিন মাইনার ছিল, আর এই মেয়েটারও বয়স অনলি 80। কেন জাঙ্গু? অন্য কোনো মেয়েকে তোমার চোখে পড়লো না? আমি অনেক ফটো দিয়েছি, তাদের মধ্যে কাউকে পছন্দ করো। দেখি কেন তোমার তের সাথে বিয়ে করতে হবে? আমাদের কাছে কিন্তু জাঙ্গু সব খুব ভালো মানুষ, উনি ভীষণ এডুকেটেড একটা মানুষ। উনি কখনোই এত তাড়াতাড়ি তার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দেবে না, কারণ উনি ওনার মেয়েকে পড়াতে চান। ওনার উদ্দেশ্য দেখেও ভালো বড় ডাক্তার করার। তাহলে কেন তুমি ওর দিকে নজর দিলে? তুমি অন্য কাউকে খোঁজো। আমাদের অনেক মেয়ে আছে যারা তোমাকে বিয়ে করার জন্য পাগল, তাদের কাউকে দেখো। ওই বাচ্চা মেয়েটার থেকে তোমার চোখ সরাও। আর তুমি মানুষটা কি চাও? এতদিন ধরে চাঙ্কুককে বিয়ে কর কথা বলে বলে তার কান পচিয়ে দিলে। এখন আমার ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, তাতেও তোমার প্রবলেম। আদতে তোমার সমস্যাটা কোথায়? আর ওই মেয়ের বয়স খুব একটা তো কম না, 18 বছর। এটা তো লিগেল বয়স। জামাশাকের সাথে কথা বলে দেখো, আমরা থেকে পড়াবো, যথেষ্ট আছে আমাদের। আমরা কেন ওকে বসিয়ে রাখবো ঘরে? আশা করি জাঙ্কুক এতে দ্বিমত প্রকাশ করবে না। এমনিতেও ও একটা অফিসে বস, ওর আরও নামি দামি অফিস আছে বাইরের কান্ট্রিতে। তুমি জামসকের সাথে কথা বলে দেখো, উত্তরটা কিন্তু হ্যাঁই হতে হবে নামছো। আমার ছেলে প্রথমবার জীবনে কিছু চেয়েছে আমাদের থেকে, আর তুমি সেটা দেবে না? আশা করি তোমাকে বুঝিয়ে বলতে হবে না। ও জমিদার বংশের ছেলে, তাও আমার ছোট ছেলে। ওর চাহিদা থাকতেই পারে, আর বাবা মা হিসেবে পূর্ণ করার দায়িত্ব আমাদের। ও ছোটবেলা থেকে কোনোদিনও কোনো কিছু বিষয়ে জেদ করেনি, চায়নি। এটা যখন চাইছে আশা করি তুমি ওকে দিবে। তোমার প্রতি আমার ভরসা আছে। বাবা, তুমি তো কোনোদিন আমাকে কোনো কিছু বিষয়ে জোর করনি। 2026-এ এসে দাঁড়িয়েও তুমি আমায় জোর করছো বাবা। তাও আবার ওকে বিয়ে করার জন্য, যে মানুষটা আমার থেকে বুইড়া, সে বুড়ো অলরেডি, সে আমাকে পছন্দ করেছে। আমি তো ভেবেছিলাম তুমি এই বিষয়ে গভীর প্রতিবাদ করবে, তা না, তুমি আমার সাথে ওর জোর করে বিয়ে দিতে চাইছো। আমার তো জীবনে কিছু করার ইচ্ছা আছে বাবা, তুমি খুব ভালো করে জানো আমি একটা বড় ডাক্তার হতে চাই। আমি এখন এসব নিয়ে ভাবছি না। তোমরা কেন আমাকে বৃথা জোর করছো? তার উপর 1 সপ্তাহের মধ্যে আমার বিয়েও ঠিক করে দিয়েছো, উইথাউট মাই পারমিশন। এটা তোমাদের থেকে আশা করিনি। আমি বিয়ে করবো না বাবা, আমি অন্য কাউকে পছন্দ করি।
আমি তাকে বিয়ে করতে চাই। এই বিয়ে আমি করতে চাই না বাবা, ব্যাপারটা বোঝো। আমি এই বিয়েটা করতে পারবো না বাবা, দয়া করো আমার উপর। তোমাদের সব কথা শুনে চলেছি, এখন একটা আমার কথা শোনো। তুমি আর কচি খুকি নও দে, তোমার যথেষ্ট বয়স হয়েছে। তুমি ওখান থেকে পড়াশোনা করবে, তাতে বাধা নেই। তোমার পছন্দকে আমরা সম্মান অসম্মান করার আগে একটা প্রশ্ন হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবনের ঝুঁকি প্রচুর আছে। তুমি একটা মেয়ে হয়ে নিশ্চয়ই তোমার নিজের বাবা মাকে তোমার চোখের সামনে মরতে দেখতে চাইবে না। তোমাকে এই বিয়েটা করতেই হবে তে। তোমার বাবা আলগা হয়ে পড়লেও আমি আলগা হব না। আর যদি তোমার পছন্দের মানুষ আমাদের থেকেও বেশি পছন্দের হয়ে যায়, যদি তুমি এই বিয়েটা করতে না চাও বা যদি তুমি পালিয়ে যাও, তাহলে তোমার মায়ের মরা মুখ দেখবে তুমি। তোমার মায়ের মরা মুখ দেখবে। বুঝতে পেরেছো? বিয়ের জন্য প্রস্তুতি শুরু করো। আমরা আর কোনো কথা শুনতে চাইছি না তে। তোমার ইচ্ছা মতো সমস্ত সুযোগ সুবিধা তোমায় দিয়েছি, কোনো কিছুতেই বাধা দিইনি আমরা। এই জাঙ্কুক যে কথাটা বলে সেটাই শেষ কথা হয়। আমি বলেছি আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কথা আমার শোনার দরকার নেই। বিয়ের আগে 2-3টা প্রেম এরকম সবারই চলে জীবনে। বয়সটা কম তো, বোঝো না। এইসব জিনিস দেখে না, বুঝছো? এসব মোহমায়া কেটে যাবে, বিয়ের পর সব কেটে যাবে। তোমার বয়সটা কত? অলরেডি 18। ঠিক আছে, এসব কেটে যাবে, এসব বাদ দাও। আর বিয়ের জন্য রেডি থাকো। আমি তোমার কোনো রকম কথা শুনতে চাই না। আমি এই বিয়ে করছি। তোমার ভালোবাসার মানুষ থাকুক বা তোমার পড়াশোনা, তোমার পড়াশোনা তোমার মতো চলতে থাকবে, সেখানে আমার কোনো বাধা নেই। কিন্তু এরকম 2-1টা বিয়ের আগে সবারই হয়ে থাকে। দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। আমার ছিল না, আমি অতটা ওরকম ছেলে পেলে ছিলাম না। তুমি বড্ড পাকা মেয়ে, বুঝে গেছি আমি। তোমাকে কিভাবে টাইট দিতে হয় সেটাও আমি জেনে গেছি। আর বিয়েটা হচ্ছে, তাই রেডি থেকো, ঠিক আছে? আমি কোনো কথা শুনতে চাইছি না তোমার থেকে। তোমার কোনো মত আমার নেওয়ার প্রয়োজন নেই। আমার বয়স বেশি না তোমার বয়স বেশি, আমি তোমার থেকে বেশি বুঝি। বুঝতে পেরেছো? পড়াশোনা করবে, ডাক্তার হবে, ঠিক আছে? দ্যাট ইজ নট ইস্যু। তুমি পড়াশোনা করতেই পারো, সেখানে আমার কোনো রকম বাধা নেই। কিন্তু ওই ছেলের সাথে আর কোনো রকম যোগাযোগ তুমি রাখবে না। বিয়ের আগে অনেকেরই অনেক খারাপ খারাপ অতীত থাকে, বিয়ের পর সেটা কন্টিনিউ না করলেই হবে। কালকেই আমাদের বিয়ে। আমি আর পেছোতে চাইছি না, কারণ তোমার মতো মেয়ে কখন হাতছাড়া হয়ে যায়, কখন আশিকের সাথে পালিয়ে যায় বলা মুশকিল। তোমাকে আমি বিশ্বাস পাচ্ছি না, তাই কালকেই আমাদের বিয়ে হবে। বয়স 18 বছর, আমার নিজস্ব মতামত থাকতেই পারে। আপনি আমাকে এরকম জোর করতে পারেন না। আপনার বয়স বেশি মানে এই না যে আপনি সবটা জানেন। আর আপনার আপনার বয়স তো বেশি, তো সেই রকম বয়সের মেয়েকে বিয়ে করুন না। কেন একটা কচি মেয়ের দিকে নজর যাচ্ছে? একজন বুড়ো হয়ে আপনার কতটাই বা ক্ষমতা থাকবে, তাই না? আপনার বয়স থেকে আপনার ভালোবাসা উচিত, বিয়ে করা উচিত না আমাকে করা উচিত? আমাকে বুড়ো বলার পানিশমেন্ট প্রথম রাতেই পেয়ে যাবে। ভুল করলে তে, ভুল করলে। আমি পুরো না, আমার বয়সটাই বেড়ে গেছে, বাদ বাকি ভেতরে সবটাই, বুঝতেই পারছো? আর কে বুড়ো আর কে কি, সে তো ডে বাই ডেই তুমি বুঝতে পেরে যাবে। তখন এই বুড়োকে সহ্য করতে পারবে তো তুমি? হুম। কালকেই আমাদের বিয়ে, তারপর প্রতি রাতে এই বুড়োকে সহ্য করতে তুমি হিমশিম খেয়ে যাবে, বলে দিলাম। রেডি থাকো। বিদায়ের সময় একবারও কথাও বললো না। এত অভিমান করেছে আমাদের ওপর, ভাবতে পারিনি। কিন্তু আমাদেরও যে হাত পা বাঁধা ছিল। নামজন সাহেব তো আমাদের সঙ্গে অন্যরকম ট্রেল করেছিলেন। উনি ডেকে পড়াবে, এটাই আমাদের কাছে না। যদি চাঙ্কুকের সাথে ওর বিয়ে না দিতাম, তাহলে তোমার কেরিয়ারটা ওরা নষ্ট করে দিত। মরার ভয় দেখায়নি, কিন্তু আমাকে দেখে মিথ্যে বলতেই হতো, নয়তো তে এর প্রতিবাদ করতো। আমাদের মেয়ে যে বড় প্রতিবাদী, বড় জেদি। আমি কি করতাম? আমি নিরুপায় ছিলাম যে হোক, কিন্তু কখনোই ভাবিনি
আমার মেয়ে আমার সাথে কোনো কথা না বলে কট করে শ্বশুর বাড়ি চলে যাবে। একটা মায়ের কাছে এটা কত বেদনাদায়ক, ওকে আমি কি করে বোঝাই। আশা করি একদিন ওর সব ভুল বোঝাবুঝি মিটবে এবং আমাদের কাছেও ফিরে আসবে। এটা তুমি কি করতে চাইছিলে? তোমার মাথা ঠিক আছে? তুমি পালিয়ে যেতে চাও? তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো? আমার খাঁচায় যখন বন্দি হয়েছ আর ওরা স্বপ্ন দেখো না, তুমি মুক্তি পাবে। আমার মহলে তুমি উড়ে বেড়াবে। বিয়ে করার পর পর এত দুঃসাহসিকতা তোমার কাছ থেকে আশা করিনি। এরপর আরো আমি কঠোর হব, তুমি দেখে নেবে তোমার সাহস কি করে হয়। বিয়ের বাড়ি থেকে গাড়ি যাওয়ার সময় তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। জোর করে শরীর পাবেন, একটা মন পাবেন না। আপনার যদি এতই পুরুষত্ব থাকে, আমি না বলা অবধি আপনি আমাকে ছোবেন না, স্পর্শ করবেন না। যদি বলেন হ্যাঁ, তবেই আমি গাড়িতে উঠব, নয়তো এখানেই আমি পুকুরে ঝাঁপ দিব। জেনে রাখুন, আমি কিন্তু সস্তা না। 18 বছর বয়স হয়েছে আমার। ক্ষমতা দেখিয়ে জোর খাটিয়ে বিয়ে করে নিতে পারেন, কিন্তু আপনি যদি আমায় জোর করেন কখনো শারীরিকভাবে, তাহলে আমি সেখানেই নিজেকে শেষ করে দিব। শেষ। তোমার সাথে ওইসব করতে গেলেও তোমারও বার লাগবে তে। মোটে 18 বছর, ওই শরীর নিয়ে আমাকে সামলাতে পারবে না। এখন আমার কোনো শখ নেই। টাইম দিচ্ছি তুমি, যতদিন পারো পড়ো, তবে শেষে আমারই হতে হবে। আমার কাছে এসে নিজেকে ভাঙতে হবে, এটা মাথায় ঢুকিয়ে রাখো। পড়াশোনা করতে চাও পড়ো, যতদিন সময় নিতে চাও নাও, কিন্তু একটা কথাও মনে রেখো, আমি তোমার স্বামী। খুব বেশি দিন কন্ট্রোল করতে পারবো না, যতই হোক পুরুষ মানুষ। এক বিছানায় শোয়া, এক ঘরে থাকা। আই হোপ তুমি এটা বুঝবে। আমি তোমাকে জোর করবো না, জোর করে কোনো কিছু করবো না। তবে কোনোদিন যদি তুমি আমাকে কষ্ট দাও, তাহলে আমি সব বাধা ভেঙে দিব। তে চ্যাঙ্কক কিন্তু ভীষণ রোম্যান্টিক একটা মানুষ, খুব সাবধানে থাকিস। মাও বলেছে তোর যত্ন নিতে। আই হোপ তুই আমার উপরে আর রেগে থাকবি না বান্ধবী। এবার তো রেগে থাকিস না, তুইও তো বুঝতে পারছিস আমার সিচুয়েশনটা। সবটা ঠিক করে নে, আমি এভাবে আর থাকতে পারছি না। তুমি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তখন আমার কোনো উপায় ছিল না, কিন্তু এখন আমি সবটা ক্লিয়ার করে দেবো তোকে। তারপর যেমন সমস্ত ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে, কীভাবে সুগাও তাকে এক প্রকার ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল। তার গ্র্যান্ড প্যারেন্টস মারা যায়, তার ঠাম্মা তাকে দেখাশোনা করতো, তিনি মারা যান এবং তারপর সুগার ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করে এবং সুগার ফ্যামিলি থেকেই জোর করে এক প্রকার বিয়ে করানো হয়। জিমিন সবটাই জানে। সময় বাড়তে থাকে, সে নিজের মতো সময় কাটাতে থাকে। জাঙ্কুক তাকে জোর করে না। নিটের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে জিমিনও নিচ্ছিল, কারণ জিমিনেরও ইচ্ছা ডাক্তারি না হলেও একবার ট্রাই করে নেট পরীক্ষা দেওয়ার। সে জানে না সে ডাক্তার হতে পারবে কিনা, কিন্তু তার ইচ্ছা এর সাথে সেও নেট পরীক্ষা দেবে। তারও শখ ডাক্তার হওয়ার, খুব ছোট্ট কাল থেকে। যখন তার ঠাম্মা মারা যান তার চোখের সামনে, তখনই সে ভেবে নিয়েছিল সেও ডাক্তার হবে। তার জন্য তেয়ের সাথে ওর ভাবনা চিন্তার এত মিল। দু বান্ধবী কোচিং নিত, পড়াশোনা করতো, এভাবেই দিন কাটছিল। জাঙ্কুক টুকিটাকি তেয়ের যত্ন নেওয়া, তেয়ের প্রতি একটু বন্ধুসুলভ আচরণ করা, তেয়ের সাথে একটু মিশে যাওয়ার চেষ্টা করছিল, যাতে সম্পর্কটা একটু স্বাভাবিক হয়। কিন্তু সব দিক দিয়ে সে ব্যর্থ হচ্ছিল। এদিকে জিন আর নামজুন তেয়ের খুব যত্ন নিত, সঙ্গে সঙ্গে জিমিনেরও। তাদের যে মেয়ে নেই, তাই মেয়ে না থাকার কষ্টটা তারা বুঝতো। দুই ছেলে একগুয়ে যেতে হলো, বইয়ের প্রতি তারা দুজন নাই দায়িত্ববান ছিল। रोकना नहीं मुझको, जिद पे आ गई हूँ मैं, इस कदर दीवाना बन चढ़ा। देखो ना यहाँ के मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा। संभलना नहीं है जो भी है,
আপনি কি শুরু করেছেন? আমি তো আগেই বলেছিলাম আপনি আমায় স্পর্শ করবেন না। 1 মাসও হয়নি, আপনি কেন এরকম করছেন? 1 মাস 2 মাসের মধ্যে আপনি এরকম কেন শুরু করেছেন? আমার গায়ে হাত দেবেন না, আমাকে ছুবেন না, পারলে সোফায় শোবেন। আমার সাথে এক বিছানায় শোয়ার আপনার কোনো দরকার নেই। কতবার বলেছি আমার এসব ভালো লাগে না। আপনি কেন বুঝতে পারেন না নাকি? আপনাকে আমি বিয়ে করতে চাইনি, জোরপূর্বক এই বিয়ে হয়েছে। এরপরও আপনি আমাকে জোর করছেন। আমি কিন্তু পুলিশের কাছে যাব, মানহানির মামলা দিব। বলে দিলাম জাঙ্কুক, একদম একদম আমাকে ছুবেন না। আমি আপনাকে মানা করেছি, আমার কাছে আসবেন না আপনি। কেন আসেন? আর গা ঘিন করে আমার পাশে শোবেন, তারপর কেন? কেন আপনার হাত আমার গায়ে দেওয়া লাগবে? কোনো প্রয়োজন নেই। দূরে রাখবেন আপনার ওই হাত। আমার গায়ে গায়ে ছুলে আমার গাটা শিরশির করে চলে ওঠে। আপনাকে আমি সহ্য করতে পারি না। তো বারবার বলেছি আমার থেকে দূরে থাকুন, দূরে থাকুন, দূরে থাকুন। আমি তো সেদিনও আপনার বাড়ি আসার আগে আপনাকে বলেছিলাম আমার থেকে দূরে থাকুন। আপনাকে তো আমি কোনো রকম কষ্ট দিইনি এখনো পর্যন্ত। তাহলে এরকম কেন উচ্ছৃঙ্খলতা? কেন? এত এত মেয়ে মানুষের শরীর ভালো লাগে, হ্যাঁ, নরম মাংস ভালো লাগে, তা পতিতালয়ে যান না। আমার গায়ে হাত দেবেন না, আমি তাকে কোনো দিন হাত দেবেন না। আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি আপনি এসব শুরু করেছেন, আমি এসব মানবো না, বলে দিলাম। কেন গা ঘিন করে এটাই তো বুঝলাম না। শেষমেশ সত্যটা হ্যাঁই হবে। আমি তোমার সাথে একটু ফ্রেন্ডলি হতে চাইছি, তাও তুমি হতে দিচ্ছ না। একদিন না একদিন তো আমি তোমাকে স্পর্শ করবোই। সেদিন কোথায় যাবে তুমি? আমার থেকে ছাড়া পাবে না। আমি দেখি কতদিন তুমি আমাকে দূরে সরিয়ে রাখো। তোমারও ইচ্ছে করে না নাকি? পুরনো প্রেমিকের প্রতি এখনো সেই টান আছে, যার কারণে আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না। সত্যিটা বলো দে। আমি যদি দেখি ওর সাথে তোমাকে কোনোদিনও, তাহলে ভালো হবে না। আর এটা জেনে রাখো, আজ নয়তো কাল তোমার ওই শরীরে শুধু আমারই স্পর্শ থাকবে, আমারই চিহ্ন থাকবে। তাই আজ রাখতে কি ইচ্ছো ঠিক আছে, কিন্তু একদিন তুমি আমার স্পর্শের জন্য হাহাকার করবে। আমাকে দূরে সরিয়ে দেওয়ার ফল কিন্তু ভালো হবে না তে। শুধুমাত্র তোমার কথা ভেবে, তোমার দিক চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। না হলে কোনো ইচ্ছে ছিল না। 3 মাস, বিয়ের পর 3 মাস, কোন পুরুষ তার স্ত্রীকে ছয় না? কোন পুরুষ তার স্ত্রীর সাথে এক রুমে থেকে তাকে ছাড় দেয়? আমি দিয়েছি তোমার কথা চিন্তা করে। আশা রাখি তুমি সেই সম্মানটা রাখবে, তোমাকে সেভাবেই ভালোবাসতে পারবো। আর যদি কোনোদিন হইতে বিপরীত দেখিতে, সেদিন এত বিশ্রীভাবে তোমার সাথে মিলিত হব যে তোমার রুহ কাঁপবে। তুমি নিজেকে চিনতে পারবে না, তুমি ধ্বংস হবে আমার আগুনে, বলে দিলাম। দূরে থাকতে চাও তো ঠিক আছে, কাল থেকে আমি সবাই শোব। আমার স্পর্শ ঘৃণা লাগে তাই না? একদিন এই স্পর্শের জন্য তুমি চিৎকার করবে, বলে দিলাম। আমার লোহার রড প্রতিনিয়ত গরম হচ্ছে তোমাকে পেতে, তোমার না পাওয়াতে পুড়িয়ে দিচ্ছে আমাকে। আমার শরীরের দাবানল থামছে নাতে। আর যদি তোমার প্ল্যান থাকে তোমার প্রেমিকে লোহার দণ্ডে নিজের ভাঙার কথা না, তাহলে তুমি সেদিনকে শেষ হয়ে যাবে তে। হ্যাঁ, আমি যদি জানতে পারি তোমার ওইটা, হুম, তুমি নিজেকে অক্ষত রাখছো শুধুমাত্র তোমার প্রেমিকে রডে, হুম, তাহলে সেদিনই তোমার শেষ দিন হবে, বলে দিলাম। আমি তোমাকে ছাড়বো না। শুধুই ওই শিল আমার ভাঙার অধিকার আছে, আমার ভাঙার অধিকার আছে। মাথায় ঢুকিয়ে নাও, আজ নয়তো কাল তুমি আমার হবে, হতে বাধ্য। মানে এই টপিকটা খুব ইজি ছিল, তুই বুঝতে পারিসনি বলে আবার বুঝিয়ে দিলাম। সুগাতা ভাই তো খুবই আদর করে, রাতে অনেক আওয়াজ শোনা যায়। একটু আস্তে আস্তে করিস তোরা দুজন, না মানে আমাদেরও ঘুমের ব্যাঘাত হয়, বুঝতেই পারছিস। আর পড়াশোনাটা ভালো করে কর, তারপর অন্য কিছু। সামনে পরীক্ষা আছে আমাদের, নেট ডাক্তার হতে হবে। সুগার তো অনেক কম দে, আমারও একদিন দিন আসবে যেদিন জাঙ্কুক ভাই করবে না, তুই চিৎকার করে মরে যাবি, ছটফট করবি, কিন্তু তোকে কেউ বাঁচাতে যেতে পারবে না। তুই তখন ক্ষমা প্রার্থনা করবি, আর তোর চিৎকারে গোটা বাড়ি কেঁপে উঠবে। তোর তো এখনো অনেক ভাগ্য ভালো যে জাঙ্কুক তোর সাথে কিছু করেনি। ও যা করতে পারবে, এর থেকে বেশি কিছু বলবো না। ওর আবার সব কিছুই হাইপার হাইপার লাগে। আমাকে প্যাং মারছিস, কিন্তু একটা জিনিস তো লক্ষ্য করছি, জাঙ্কুকের জন্য তোর প্রতি কিছু একটা তো হচ্ছে।
ভালোবেসে ফেলছিস নাকি? তোর চোখে তো তাই দেখছি। অবশ্য আমাদের জাঙ্কুক কম কেসে, সে তো তোকে দেখে রাখি কত ভালোবাসে বলতো। ওই ইউনোকে ছেড়ে দে, ও ভালো ছেলে না, তুই একদিন বুঝতে পারবি। এই কথাটা শুনে তে রেগে যায়, আরো কচকচ করে বলতে থাকে, পড়ার সময় পড়তে হলে ঠিক আছে জিমিন, আমি তোর সাথে ইউনোর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি জানি জিমিন তুই ইউনোকে পছন্দ করিস না। জিমিন প্রতি উত্তর দেয়, একদিন তুই ঠিক উত্তর পেয়ে যাবি। জাঙ্কুক অনেক ভালো, তোর ভাগ্যটা অনেক ভালো, চাই তুই জাঙ্কুককে নিজের হাজব্যান্ড হিসেবে পেয়েছিস। আর ইউনো, ও ভীষণ খারাপ ছেলে ছিল, প্লিজ দে, ওসব থেকে বেরিয়ে আয়। নিজের মতো সংসার না করলেও স্বপ্ন পূরণের জন্য জাঙ্কুক তোকে তো ছেড়ে দিয়েছে। আমরা কি জানি না? 2 মাস হয়ে গেল জাঙ্কুক তোকে স্পর্শ পর্যন্ত করেনি, আর স্পর্শ করলে আমরা ঠিক টের পেতাম। তাই আমি বলবো, স্বপ্ন পূরণ কর আর নিজেকে ভালোবাস। ইউনোর কথা বাদ দে, ওই ছেলেটা তোর জন্য ভালো না। সময় যত বাড়তে থাকে জাঙ্কুকের সঙ্গে তের ব্যবহার ততটাই বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা একে অপরকে বুঝতে শিখেছিল, কিন্তু তে তখনও বুঝতে পারেনি সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে মনে মনে। আর জাঙ্কুকের মনের ভিতরেও তের জন্য একটা সফট কর্নার তৈরি হচ্ছিল। সে নিজেকে বারবার সংযত করে রাখছিল, কারণ তার মধ্যে অলরেডি দহন জ্বালা শুরু হয়ে গিয়েছিল। তের অগোচরে সে বারবার নিজেকে ঠান্ডা করতে ওয়াশরুমে ছুটত। সেটা তে জানতো না, কারণ তে কথা দিয়েছিল যে তে পড়াশোনা করবে, আর ততদিন যেন জাঙ্কুক তাকে ডিস্টার্ব না করে। যদিও এই 2 মাস তো বছরের মতো লেগেছে জাঙ্কুকের। তুমি আমাকে সম্মতি না দিলে আমি তো পারবো না। হ্যাঁ, এদের বিপরীতে কিছু করছো না, সব কিছু মানিয়ে নিয়েছো। আই হোপ ইউনোকেও ভুলে গেছো। এটা তো হতেই হতো, কিন্তু তুমি এখন বাবার বাড়ি যেতে চাও, ঠিক আছে, ঘুরে আসো। আমার অফিসের চাপ, আমি তোমাকে কি করে না বলি। শঙ্কুক এসব ভাবতে ভাবতে থেকে সম্মতি দেয় বাবার বাড়ি যাওয়ার জন্য। কে অনেকদিন থেকে জেদ করছিল বাবার বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, তাই শঙ্কুক তাকে আর মানা করলো না। খবরদার মা, সোহাগ দেখাতে আসবে না। জোরপূর্বক আমাকে শঙ্কুকের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আমার সবটা মনে আছে। আমি দুদিন এসেছি বাড়িতে থাকতে, আমাকে আমার মতো থাকতে দেবে, কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করবে না। আমি উত্তর দিতে বাধ্য নই, কারণ তে মনে মনে একটাই প্যাচ চলছিল, তাকে ইমনের সাথে মিট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। চাইলে একবারটি কি করা যায় দেখতে হবে। ইউনিকে তাকে গ্রহণ করবে। যতই হোক 2 মাস সে জাঙ্কুকের সাথে ছিল, কিন্তু ইউনো যদি সত্যি দেখে ভালোবাসে তাহলে অসুবিধা কোথায়? আর কিন্তু নিজেকে জাঙ্কুকের কাছে বিলিয়ে দেয়নি, তে এখনো ভার্জিন, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। তে ফোন করে ইউনোকে এবং তারপর কলেজে আসতে বলে, এবং সেই রাতেই জিমিনের সাথে কথা হয় এবং ভোজক বসে সে মেনশন করে দেয় যে সে যাবে ইউনোর সাথে দেখা করতে। আর এই কথাটা জাঙ্কুকের কানে উঠে যায়। এক প্রকার জিমিনি জানিয়েছিল, কারণ যতই হোক আদতে তে আর ইউনোর সম্পর্কটা কখনোই জিমিন মানতে পারেনি। ওই ছেলেটা সবসময় তের সামনে ভালো সেজে থাকে, যেটা তে জানতো না। চাঙ্কুকের সাথে 2 মাস রাত কাটিয়ে এখন আমার কাছে কৈফিয়ত দিতে এসেছ? তুমি কি ভাবছো আমি তোমাকে বিশ্বাস করব? কোনো পুরুষ মানুষ নিজেকে আটকে রাখে? তারপর তুমি এত সুন্দরী, যাকে বলে আগুন সুন্দরী, তুমি নিজেকে আমার কাছে কেন প্রুভ করতে এসেছো? আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, কোনোভাবেই না। তুমি এখন ইউজ করা মাল। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ইউনো। আমি জাঙ্কুককে আমাকে স্পর্শ করতে দিইনি। আমি তোমার জন্য নিজেকে আগলে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি, এখনো সুযোগ আছে, চলো না পালিয়ে যাই। আমি চাই না জাঙ্কুকের সাথে থাকতে। আমি কি করে তোমাকে ঠকাবো? আমি ভেবেছিলাম শেষ একবার সুযোগ দাও না আমাকে, আমি তোমাকে ভালোবাসি।
হ্যাঁ, সত্যি ভালোবাসি আমি তোমাকে। তোমার একবার ভেবে দেখা উচিত, কি করবে, কি ভাবছো। এই বলে তে ইউনোর কাছে এগিয়ে যায়। তাদেরকে খুব কাছাকাছি ঘনিষ্ঠ অবস্থায় দেখে জাঙ্কুক। জাঙ্কুক রাগে খুঁজতে থাকে এবং সে জায়গা থেকে বেরিয়ে যায়। সে পুরো কথাটা না শুনেই বেরিয়েছে। তারপর তে আবার বলা শুরু করে, তুমি কি ভেবেছিলে এই কথাগুলি আমি বলবো? তোমার লজ্জা করে না? আমি তোমার জন্য নিজেকে প্রোটেকশন দিয়ে রাখলাম, আর সেই তুমি এই ধরনের কথা বলছিলে। জিমিন ঠিকই বলেছিল, তুই এতটাই একটা নোংরা পুরুষ। আমার আগেই ওকে বিশ্বাস করা উচিত ছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। না, আর কোনো রকম সুযোগ তোকে আমি দেব না। তোর আর আমার সম্পর্কের আর কোনো রকম নাম থাকবে না। আমি এখান থেকে চলে যাব। এ বলে তে এগোতে থাকে, কিন্তু জাঙ্কুক কি ভেবে আবারও ফিরে আসে আর এটা দেখে ফেলে না। আর তারপর বলতে লাগে কিছু কুরুচিকর কথাবার্তা। তা তোর ওই জায়গায় দুখানা তিল আছে, তা তোর টুইটা বোর্ড জানি। অবশ্য জানবি কি করে, সে তো স্বাদ পায়নি ওখানকার। তুইরা বড় হয়ে কিছুই সুখ দিতে পারবে না তে। আমাকে বিয়ে করলে চারিদিকে বেনিফিট, বুঝতেই পারছিস। আর তোর বইরা বর এখনো তোর ভাঁজে কি আছে সেটাই দেখলো না। এর থেকে ভালো চল পালাই আমরা দুজন কোথাও। এখানে থেকে কোনো লাভ হবে না। তুই তো আমায় ভালোবাসিস। তাহলে পড়াশোনাটা একটা বাহানা ছিল শুধুমাত্র, আসল কারণ তো এটা। ইউনো এর ওই জায়গায় দুখানা দিল কি করে জানলো? তার মানে কি ও ওখানে করেছে? ও তো নিজেকে ভার্জিন বললো, তার মানে ওই জায়গায় ওটা করেছে। আজকে তোমার ছানিতে অনেক নিজেকে আটকে রেখেছি। তুমি ওর খাঁচায় বন্দি হতে চাও, তাই না? আমরা দেখি কি করে তুমি আজকে রক্ষা পাও। তোমাকে আমি আজকে শেষ করে দেবো। আমি বলেছিলাম আমাকে। কেন মুখ সামলে কথা বল, ইউনো শয়তান একটা। তোর সাথে আমি কোথাও যাচ্ছি না। জাঙ্কুক তোর থেকে ঢের গুণে ভালো। আমি তোর মধ্যে একটা খারাপ মানুষকে ভালোবেসেছিলাম। ছি, আমার চয়েসে দেখে আমার নিজের থুতু ফেলতে ইচ্ছে করছে। আর যাই হোক, তোর কোনোদিনও মুখও দেখবো না আমি। তুই বেরিয়ে যেতে চায়, কিন্তু ইউনো তাকে জোর করে গাড়িতে তোলে। তারপর তার উদ্দেশ্য থাকে অন্যরকম। জাকুক যখন মাংসের স্বাদ পায়নি, তাহলে আমি নিয়ে দেখি, ভালো লাগবে তোকে উপভোগ করতে। আমার সাথে তোকে এখন নিয়ে যাব আমার ভিলায়। তোকে আমার সাথে যেতে হবে। জাঙ্কুক তো আর তোকে কোনোদিন পাবে না। তুই যখন একবার বেরিয়ে এসেছিস খাঁচার পাখি হয়ে উঠতে এসেছিস আমার কাছে, তোর তো আর জানা ছিল না যে আমি তোকে বন্দি করব। আমি তোকে ছেড়ে দেবো না তে। তুই যখন আমার কাছে এসেছিস, আমি সেসব চাহিদা পূরণ করবো, তবেই তোকে ছাড়বো, তার আগে না। সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? কাউকে দেখছি না। জাঙ্কুকও নেই, মেবি ঘুমিয়ে পড়েছে। এমনিতেও খুব টায়ার্ড লাগছে, হাঁসফাঁস করছি। আজকে কিছু একটা হয়ে যেতে পারতো। কি ভাগ্যে বেঁচে ফিরেছি। আই থিঙ্ক জাঙ্কুক ঘুমিয়ে গেছে। আমারও রুমে গিয়ে ঘুমিয়ে পড়া উচিত। আর কিছু ভাল লাগছে না। মানুষকে সহজে বিশ্বাস করতে নেই, ভালোবাসতে নেই। বড়ই খারাপ জিনিস। মানুষ যদি ভালো না বাসে, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আচ্ছা, পুরুষ মানুষরা কোনোদিনই কি শরীরকে উপেক্ষা করে মনকে ভালোবাসতে পারে না? ইউনো এইরকম চেয়েছিল। ছি, অ্যাটলিস্ট জাঙ্কুক তার থেকে অনেক ভালো। হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই 2 মাসে সে আমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করেনি। সে আমাকে সম্মান দিয়েছে। আমার ইউনোকে নিয়ে পড়ে থাকা উচিত নয়। ওর প্রতি তো আমার কোনো ফিলিংস ছিল না, যেহেতু আমি ওকে হ্যাঁ বলেছিলাম। আমি ওর প্রতি লয়াল থাকতে চেয়েছিলাম, কিন্তু না, সে আমাকে অন্য ভেবে বসেছিল।
আজ কিছু একটা হয়ে যেতে পারতো। ভালো লাগছে না। তেহাম এসবই বিড়বিড় করে ঘরে ঢুকছিল, কিন্তু জাঙ্কুকের রুদ্ধ স্তব্ধ মূর্তি তাকে অবাক করে দেয়। চোখ রক্তিম বর্ণের ধারণ হয়ে করেছিল, আর চোখ মুখে স্পষ্ট রাগ দেখতে পেয়েছিল তেহাম, যার কারণে তার ভয় লাগছিল। কারণ জাঙ্কুককে সচরাচর সে রাখতে দেখে না। আজ সে কেন রেগে আছে সেটা তে জানে না। কটা বাজছে ঘড়িতে? বাড়ির বইয়েরা এই টাইমে বাড়ি ফেরে না। তোমার উপর একটু সহজ হয়েছে বলে নিজেকে নিয়ে পড়া শুরু করেছে। আচ্ছা, অ্যাক্টিভিটিস কি প্রচুর হয়ে গিয়েছিল এর সাথে? বড় নাকি ওটাও? এত হাঁপাচ্ছ। সব কিছুই তো সে জানে, ইভেন তোমার ওই জায়গার তেল। আমাকে দিয়ে করলে কেন? নিজেকে যখন ওর জন্যই তুলে রাখবে। আমি আমিষ খেতে পারবো না, আর ইউনো আমিষ খাবে। আমার জিনিস অন্য কেউ এঁটো করবে, তাই না? তারপর তুমি সতী সাবিত্রী হয়ে বলবে আমি পড়াশোনা করতে চাই, আমার কাছে আসবেন না। এইসব কথা আজ আর চলবে না। অনেক সহ্য করেছি, অনেক সময় দিয়েছি। আই থিঙ্ক ইউনো যা করার করে নিয়েছে, কিন্তু আমারও তো তুমি বউ, তোমার সঙ্গে আমার পূর্ণ অধিকার আছে। আমার জিনিস আমি আমিষ না করে সবাই এটো করে দিচ্ছে, এটা তো আর হবে না। আমার জিনিসকে আমাকেই তো স্বাদ নিতে হবে। তার কোনো কথা শুনছি না। এক্ষুনি রেডি হয়ে যাও, পোশাকটা পরে আসো। আজ আমাদের বাসর হবে, যেটা আগেই হওয়ার উচিত ছিল, কিন্তু আমি করিনি। আর দেরি করতে চাই না। পড়াশোনা করবে না করবে সে পরের কথা। আমার এখন যা ইচ্ছা হচ্ছে তাই করবো আমি। আর তোমাকে আমি উঠতে দেব না। তোমার ডানা কাটার সময় হয়ে এসেছে। আপনি ভুল ভাবছেন। মিথ্যা আরোপ দোষারোপ আমার উপর লাগাতে পারেন না আপনি। আর আমি এরকম পোশাক পরতে অভ্যস্ত না। আপনি খুব ভালো করে জানেন। আপনি আমায় জোর করতে পারেন না। আমি আপনার স্ত্রী হতে পারি, কিন্তু রেপ কিন্তু অন্যায়। চুপ সারি, অনেক কিছু শুনেছি তোর, অনেক কথা রেখেছি। কি করলি তুই? আমাকে ঠকালি। এরপরও মনে হয় আমি তোকে ছেড়ে দেবো, যেতে দেবো না। যেটা বলেছি সেটা কর। তারপর চ্যাঙ্কো ওই ড্রেসটা তের মুখে ছুঁড়ে মারে এবং তেকে জোর করে বিবস্ত্র করে। তারপর ওই পোশাক পরিয়ে দেয় এবং নিজের কাছে টেনে আনে, নিজে কোলের উপর বসায়, এবং তারপর চাঙ্কুকের হাত বিচরণ করতে থাকে তের কিছু ভাঁজে। তের অস্বস্তি লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। চাঙ্কুককে আজ সে বাধা দিতে পারছিল না। তে বুঝে গিয়েছিল আজ শেষ রক্ষা হবে না, কিন্তু কি করার? যার জন্য সমস্ত কিছু করলেও সেই ছেলেটাই তাকে ধোকা দিল। জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই। নিজের বাবা মাও এক প্রকার ঠেলে দিল। মৃত্যু বয়ের কাছে তাদের মেয়ের কোনো দাম নেই। আজ যখন এখানে মরতেই হবে, তাহলে আর নিজেকে বাধা দিয়ে লাভ নেই। এই ভেবে তে কোনো শব্দ করছিল না। জাঙ্কুকের স্পর্শ ক্রমশ আরো গভীর হয়ে যাচ্ছিল। তের শরীরে ক্ষত বাড়ছিল। আঁচড়, কামড়, নীলচে দাগ, ভাঁজে ভাঁজে ঘা থেকে শুরু করে সমস্ত কিছু। তার নরম তুলতুলে পাউরুটিতে কামড় বাসাচ্ছিল জাঙ্কুক। আর মালাই রোল খেতেও তার ভীষণ ইচ্ছা করছিল। তাই নিজের মুখ সেই কাঙ্ক্ষিত জায়গায় রেখে বারবার ছুঁয়ে দিচ্ছিল। তে চিৎকার করে উঠছিল, আর জাঙ্কুকের ছোট আরো জেগে উঠছিল। সবকিছুর মধ্যে দিয়ে জাঙ্কুক ভীষণ হট ফিল করে। এবং তারপর ঘটে যায় সেই ঘটনাটা, যে ঘটনাটাকে কেন্দ্র করে তে ভয় পাচ্ছিল। তের আর কিছু করার ছিল না। ঠিক 2-3 মাস পরে জাঙ্কুক তার মধ্যে নতুনভাবে বীজ রোপণ করছিল। খুব জোরে ধাক্কা দিয়ে এক প্রকার সমস্ত কিছু ঠেলে দিচ্ছিল। তের ছোট্ট সদস্য যন্ত্রণা পুরো চোখে মুখে ফুটে উঠেছিল। জাঙ্কুক তের মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল, কারণ তের এই কষ্টটাই সে দেখতে চেয়েছিল, আর তার সেই ইচ্ছা পূর্ণ হচ্ছে। নাও হাউ ইউ ফিল বেবি গার্ল? I think mine is big. You cannot digest easily. You need to suffer it, and I need to. Please, that's all. Just prepare yourself. Today full night going to be a hard night for you. Maybe you destroyed too much. Who knows? After you wake up or not. You cannot work 2 weeks or more than that.
আমাকে রাগিয়েছো তুমি তে। আমি তো ইচ্ছে করে কোনো কিছুই করতে পারিনি। এই আদর আরো নরম হতে পারতো, কিন্তু তোমার জন্য কাজ শাস্তি হয়ে তোমার মধ্যে ঢুকে যাচ্ছে, বিষ হয়ে ঢুকছে তোমার মধ্যে। এই পয়জন পয়জন না হতেও পারতো তে, কিন্তু তুমি, শুধুমাত্র তুমি, আর তোমার কারণে এই জিনিসটা ঘটছে। এখন আমাকে দোষ দিতে গেলে হবে না, আর বাধা দিতে গেলেও না, কারণ তোমার আত্মনাদে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আহ, আহ, আর এভাবে কতক্ষণ? আমি একটা খেলনা নই, আমি একটা মানুষ। আমি পারবো না আপনাকে এরকম ভাবে সামলাতে। এটা আমার প্রথমবার। আপনি নিশ্চয়ই প্রমাণ পেয়ে গিয়েছেন এবার। আমাকে যেতে দিন। সারা রাত ভোর হতে চলল, আমি আর পারছি না। আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি চান না, আমি আর কখনো ওর মুখোমুখি হব না, আমি কথা দিচ্ছি। ছেড়ে দিন। এখন তো ছাড়া যাবে না, আমি তো ফুল মুডে আছি। এখন ছাড়তে গেলে তো আমার মুডের 12টা বেজে যাবে, আর আনটিল আমি রিলিজ হচ্ছি, ততক্ষণ আমি কি করে তোমাকে ছেড়ে দিই? ভোর রাতে জাঙ্কুকে ছোটুকে তের মধ্যে রেখে জাঙ্কুক ঘুমিয়ে যায়। এই কার্যকলাপের একটা সময় জাঙ্কুক নিজের জ্ঞান হারায়। তার তার ছোটুকে সে বের করতে ভুলে যায়, এবং এভাবেই সারা ভোরটা কেটে যায়। সকাল 7টায় জাঙ্কুকের কল আসে, অফিসের কাছে তাকে বেরিয়ে যেতে হয়। তের অবস্থা খুব শোচনীয় ছিল। তে উঠে দাঁড়াতেও পারছিল না। আগের রাতের চিৎকারে জিমিন খুব ভীত সন্ত্রস্ত হয়েছিল। বাড়ির সবাই জেনেছিল যে কি চলছে তের ওপর দিয়ে। সকাল হতে না হতে জিমিন তের ঘরে চলে আসে। সেখানে তেকে এরকম অবস্থায় থেকে সে এক প্রকার আঁতকে ওঠে। তের গোটা শরীরে আঁচড়, দাগ, রক্ত জমাট বেঁধে আছে, আর ব্লিডিং তখনও বন্ধ হয়নি। জিমিন এই অবস্থায় দেখে দেখে ভেঙে পড়ে। সে তার শাশুড়ি মা অর্থাৎ জিনকে ডেকে পাঠায়। তারপর তাকে একটু বাগিয়ে নিয়ে গিয়ে তারা হসপিটালাইজ করে। ডাক্তার সবকিছু জেনে বুঝে বলেন যে তাকে এখন কিছুদিন রেস্টে থাকতে হবে, অ্যাটলিস্ট 1 উইক। এই 1 উইক জাঙ্কুক থেকে আলাদাভাবে লক্ষ্য করতো, যেটা জিমিনের চোখ এড়ায়নি। আলাদাভাবে দেখতো ভোর রাতে এসে তের রুমে চাদর টেনে দিতে যেত, যাতে জিন না দেখে ফেলে, জিনের কাছে ধরা না পড়ে। তার জন্য আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে চাদর দিয়ে এবার চলে যেত। কখনো কখনো জিনের ঘরের টেবিলে রাখা থাকতো চকলেট। সে বুঝতে পারতো সবটাই, কিন্তু ভয়ে আর চাঙ্কুকের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। সে এক প্রকার চাঙ্কুককে এড়িয়েই চলতো। আর দেখতে দেখতে সেদিনও চলে এলো যেদিন তাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। তাই জিমিন আর তে দুজনে যাচ্ছিল। তাদেরকে দিতে গিয়েছিল সুগা, এবং সুগা আরো বলে দিয়েছিল যে তাদেরকে যেন জাঙ্কুক ড্রপ করে নেয় এবং তাদেরকে বাড়ি নিয়ে আসে, কারণ সুগার কাজ আছে, সুগা আসতে পারবে না। এই এবারেও তুমি টপ করেছো। আমাদের স্কুল থেকে তুমি প্রতিবারই টপ করো। তোমাকে কিছু বলার ছিল। ওই দিন আমার প্রতি তোমার ঘৃণা জন্মাবে আমি জানি, কিন্তু লিসাকে আমি পছন্দ করতাম। লিসা তোমাকে দেখে চলতো। তোমার সৌন্দর্য, তোমার বুদ্ধি লিসার কাছে কিছুই নয়। তাই সে সবসময় বলতো যে তোমাকে শেষ করতে পারলে তবেই সে আমাকে হ্যাঁ বলবে। তার এক প্রকার কথায় এসে আমি তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করি, এবং তারপর তোমাকে অনেক রকম ভাবে হার্ট করার চেষ্টা করি। সে মেয়েটা এখন অনুজনার সাথে এক রুমে শুয়ে আছে। আমার খুব খারাপ লাগছে রে। আমি নিজের জীবনটাও স্পয়েল করলাম, সাথে তোমারও। আমাকে পারলে মাফ করে দিও। আমি অন্য জায়গায় পড়তে যাচ্ছি। আমার পড়াশোনা নিয়ে ভাবা উচিত ছিল, কিন্তু তা না ভেবে আমি অন্য পথে পা বাড়িয়েছিলাম। বাবা এখন কিছু শুনতে চাইছেন না। তিনি আমাকে কানাডা পাঠিয়ে দেবেন ডাক্তারি পড়ার জন্য। আমি আর এখানে থাকবো না। আমার একটা অনুরোধ, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। তোমার পা ধরে একবার ক্ষমা চাইবো, আর তোমাকে একবার জড়িয়ে ধরা, দ্যাটস অল। আর কিচ্ছু চাইবো না। তোমার জীবন থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাব। আই থিঙ্ক তোমার হাজব্যান্ড তোমাকে অনেক যত্নে রাখবে। সে অনেক ভালো মনের মানুষ। আমি তোমাকে সত্যিই ডিসার্ভ করি না।
তুমি তোমার জীবনটা নতুনভাবে শুরু করো। আশা করি সেদিনের পর করতে শুরু করে দিয়েছো। আমি দুঃখিত আমার ব্যাপারের জন্য। তুমি আমার কাছে ঠকেছিলে, আমি লিসার কাছে ঠকে গেলাম। হয়তো এটাই কর্মফল। আমি বেশি চালাকি করতে গিয়ে তোমার মন নিয়ে খেলেছিলাম, আর তাই সৃষ্টিকর্তা আমার মন নিয়ে খেললেন। ভালো থেকো। এই বলে ইউনো জড়িয়ে ধরলো। ইউনো, তোর শুভতি থেকে ভালো লাগছে, কিন্তু দেখে ছেড়ে দে। এক্ষুনি চাঙ্কুক ভাইয়া চলে আসবে। আমরা আসি। এই বলে জিমিন এক প্রকার দেখে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি চলতে যায়। কিন্তু ততক্ষণে যে দেখার যে ভয়টা জিমিন পাচ্ছিল সেটা অলরেডি হয়ে গিয়েছে। জিমিন ভাবছিল এ কদিন একটু শান্তিতে থাকছিল, আবার তার জীবনে অশান্তি নেমে আসবে। কারণ চাঙ্কুক বারবার তাকে ভুল বুঝছে। কেন হচ্ছে এমনটা জিমিনও জানে না। কিন্তু এরকম চলতে থাকলে সে তো এ বাড়িতে টিকতে পারবে না। চাঙ্কুক যা পথ রাখে সে তো সহজে এবার দেখে ছাড়বে না। জিমিনার থেকে এক গাড়িতে নিয়ে এসে চাঙ্কুক আর থামেনি। বাড়ির দরজার সম্মুখীন হয়ে করিডোরের সবার সামনে নিয়ে গিয়ে থেকে নিজেদের ঘরে লক করে। তারপর বন্য জন্তুর মতো উপড়ে ফেলে সমস্ত বস্ত্র এবং পিঠের কাছে নিয়ে আসে কিছু গরম জিনিস। তাই চিৎকার করছিল, কিন্তু কোনো উপায় হয়নি। চাঙ্কুক তার জ্বলন্ত সিগারেট ছুঁয়ে দেয় পিঠে যেখানে ইউনো হাত দিয়েছিল। তারপর আবারও জোরপূর্বক তের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন চেষ্টা করে চাঙ্কুক। আর রীতিমতো তেকে যন্ত্রণায় ছটফট করতে দেখে চাঙ্কুকের ভালো লাগে। চাঙ্কুক ভেবেছিল এইবার তেকে ক্ষমা করে দেবে, কিন্তু এই মেয়ে ক্ষমার যোগ্য না। এসব ভাবতে ভাবতে সে আরও তার ছোটকে গভীরে ঢোকাতে থাকে। তের চোখে একরাশ জল। সে কিছু বলতে পারছে না, তার পিঠটা পুড়ে গেছে। সেখানেই জোরে ধরে আছে চাঙ্কুক। তে একটা শব্দ করতে পারছে না। তে ভেবেছিল সে জাঙ্কুককে থ্যাংক ইউ বলবে, কারণ তার কারণে তার আজকে ভালো মার্কস এসেছে। বিভিন্ন বিষয় যখন বুঝতে অসুবিধা হয়েছে জাঙ্কুক তাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে, কিন্তু সেসব এখন কিছুই হলো না। নিমিন সবার বাধা উপেক্ষা করে এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে আসে তে আর জাঙ্কুকের রুমে। জোরে ধাক্কা দিয়ে ভেঙে দেয় দরজা। আর তারপর জাঙ্কুকের দিকে চিৎকার করে বলতে থাকে, তুমি সবসময় থেকে ভুল বুঝছো। তোমার এরকম ভুল বোঝা উচিত না। তের কাছ থেকে সবটা জানো, তারপর তের সঙ্গে যা খারাপ ব্যবহার করবে। আমি জানি বাড়ির কেউ লোক তোমার উপরে কথা বলতে পারে না, তাই আমি এসেছি। আমার বান্ধবীকে এই কষ্টে দেখে আমি কখনোই মেনে নেব না। তুমি যেটা করছো সেটা অন্যায়। তোমার লজ্জা করে না তোমার বউকে এরকম ভাবে নির্যাতন করতে? তুমি একটা বড় জায়গার অফিসার, সেখানে কত লোক তোমাকে গণ্যতা দেয়, মান্যতা দেয়। তোমার নামে কত বড় বড় অফিস আছে দেশে বিদেশে, আর সে নাকি তার বউকে নির্যাতন করে? ছি, তোমার লজ্জা করে না? সে দেখে এই অবস্থায় দেখে এক প্রকার আবার আতঙ্কে ছিটকে যায়। এর গায়ে আবারও সেই আঁচড়ের দাগ। ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। পিঠে সিগারেটের ছ্যাঁকা এখনো উজ্জ্বল। চামড়ার জায়গাটা কুঁচকে গেছে, লালচে ধারণ করেছে। সবকিছু দেখে জিমিন এক প্রকার টানতে টানতে দেখে চাঙ্কুকের ঘর থেকে বার করে নিয়ে যায়। বৌদি, তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি। একটা স্বামী স্ত্রীর ঘরে এভাবে দরজা ভেঙে ঢোকা কি ধরনের রুচির অভিজ্ঞতা প্রকাশ করে? দাওয়াই হয়তো তোমাকে যথাযথ শিক্ষা দেয়নি, তাই আজকে এই কাজটা করলে। দাওয়াইকেও বলে হারি এত উঠতে দিতে নেই মেয়ে মানুষকে। কথা দিয়ে আছে, তা না করে নিজের বউকে সামলা। সে কেন আমার বউ আর আমার মাঝে কথা বলতে আসে? জিমিন আবারও চিৎকার করে উত্তর দেয়, তোমার লজ্জা করে না? তুমি কি নাকি বলো মেয়ে মানুষকে উঠতে দিতে নেই? তুমি অত বড় অফিসে কাজ করো, আর তুমি এই ধরনের কথা বলছো? তোমাকে আমি ডরাই না জাঙ্কুক, এই বাড়ির সবাই ডরায়, আমি না। তোমার দাদা তোমাকে ডরাতে পারে, কিন্তু আমি তোমাকে ডরাই না। বুঝতে পেরেছো? আমি আমার বান্ধবীকে এরকম মার খেতে দেখতে পারবো না। আমার বান্ধবীর উপর অন্যায়, অত্যাচার, জুলুম চলছে, আর আমি চুপ করে থাকবো? তুমি আসলে একটা নিষ্ঠুর পুরুষ, যে নিজের স্ত্রীর কষ্টটুকু বোঝে না, তার কৈফিয়ত টুকু শোনে না, তার অভিযোগ দেখে না, তার নীরবের চোখের জল উপেক্ষা করে। তুমি নাকি তাকে ভালোবেসে বিয়ে করেছিলে, এটা আমাকে মানতে হবে জাঙ্কুক? কখনোই না। তুমি আসলে থেকে পেতে চেয়েছিলে, এর থেকে বেশি আর কিচ্ছু না। জিমিন, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে। ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওরা বুঝে নেবে। তারপর সুগা নিয়ে যায় জিমিনকে তাদের রুমে। এবং এই প্রথম সুগা এতটাই রেগে গিয়েছিল যে তার ভ্রুক্ষেপ ছিল না। সে তার প্যান্টের বেল্ট খুলে জিমিনকে সজোরে আঘাত করতে থাকে। পড়াশোনা করতে দিয়েছি, ডাক্তারি হতে দিয়েছি বলে নিজেকে কি ভাবছিস মহারানী? তোর জায়গাটা তুই ভুলে যাস না।
আগে যেমনটা ছিলে এখনো তেমনটাই থাকবি। এসে তোর খুব পাকনা গজিয়েছে তাই না? ওদের স্বামী স্ত্রীর সম্পর্কে তুই কথা বলার কে? সবার সামনে চটটা মেরেছি। এরপর যদি আর কিছু খারাপ করিস তাহলে সবার সামনে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। নিজের জায়গাটা ভুলে যাবি না। আর এখন তোর ঠাম্মাও নেই তোকে দেখার, তিনিও মারা গেছেন। তাই নিজের গোমট, নিজের অহংকার, নিজের রাগ নিজের কাছে রাখবি। আমার উপর বা আমার ফ্যামিলির উপর ক্ষোভ প্রকাশ করতে আসবি না। তুই এর হয়ে শালিশ শিখাইছিস কেন? তুই কি ভালো মেয়ে? তুই তো ওরকম একটা পাস ছিল, তারপরেও তুই, তোর লজ্জা করে না যে অন্যায় করেছে তাকে শালিশ শিখাইছিস, তাকে প্রোটেক্ট করছিস? আপনি আর আপনার ভাই যা ইচ্ছে তাই বলে যাবেন, মেয়েদের যত দোষ তাই না? তাহলে আপনার ভাইয়ের ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি, আপনার ভাইয়ের ভুলগুলো আমি জানিয়ে দিচ্ছি। হাতে গিয়েছিল 2 মাস পর নিজের বাড়িতে ইনুর সাথে দেখা করতে, সবটা মিটমাট করতে। ইনুকে ক্ষমা করে ওকে একটা সুযোগ দিতে না। তারপর সে ইউনোর আসল সত্যি কুকীর্তি জেনে যায়। ইউনো তাকে ভোগ করতে চায়, গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিল তাকে। সেখানে এক প্রকার ধস্তাধস্তি এবং মার খেয়ে তে বাড়ি আসে। সে বলে যে আমি টায়ার্ড, কিন্তু জাঙ্কুক অন্যরকম ভাবে নেয়। আমাদের একবার ডেয়ার কম্পিটিশন হয়েছিল, সেখানে তে বলেছিল তার ওই জায়গায় তেল আছে, আর সেটাই ইউনো হিট করে। আর আমারও অনেক কিছু জানে তারা। বন্ধু মহলে এই জিনিসগুলো চলতে থাকে, যদিও তে বলতে চায়নি তাকে জোর করা হয়েছিল। আর সেদিনকে তে ইউনুকে এক প্রকার মেরে ধরে তারপর বাড়ি এসেছিল। তার শরীরে শক্তি ছিল না, তোমার ভাইয়ের একটু মায়া দেওয়া হয়নি। সেদিন কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। আর রইল বাকি এই দিনের কথা, যেদিন আমরা আজকে রেজাল্ট আনতে গেছিলাম। ইউনো তের কাছে ক্ষমা চাইছিল এবং বন্ধু সুলভ একবার তাকে জড়িয়ে ধরেছিল, যদিও তে সম্মতি দেয়নি। আমি ওকে ওখান থেকে নিয়ে আসছিলাম, কিন্তু এখানেও জাঙ্কুক ভুল বোঝে। তোমার ভাই সবার সামনে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম, হয়তো কালকে তে বাড়ি থেকে বেরিয়েও যাবে। কিন্তু একটা কথা জানো কি, তোমরা পুরুষরা নিজেদের ইগোতে এতই অন্ধ হয়ে থাকো যে নারীদের ব্যথা, নারীদের চোখের জল, নারীদের কষ্ট, নারীদের স্বাধীনতা তোমাদের কাছে বড় ফিকে মনে হয়। আর আমিও থাকবো না। শুধু তুমি আমার গায়ে হাত তুলেছো, সবার সামনে আমাকে চড় মেরেছো, তারপরে মনে হয় আমি তোমার সাথে থাকবো? না না, আজকের রাতটা যা হোক করে আমি কাটিয়ে দেবো। আমি মায়ের ঘরে যাচ্ছি, তেও ওখানেই আছে। আমার তোমার সাথে আর থাকার রুচি নেই। সবকিছু না জেনে বুঝে কখনোই কারোর উপর চড়াও হতে নেই। এই এত বছরের জীবনে তুমি আমার প্রথমবার আমার গায়ে হাত তুললে, সবার সামনে এবং ঘরে। আমি আর নিজের আত্মসম্মানকে বিলিয়ে দিতে পারবো না। তুমি থাকো তোমার ঘরে, পারলে আর একটা বিয়ে করে নিও। তোমাদের কাছে তো খুব এটা ইজি ব্যাপার। আমি আর এখানে থাকবো না, আমি চললাম। অনেক হয়েছে, আপনার ছেলে এত কিছু আমাকে বলেছে, এরপর আমি থাকতে পারি না এখানে। না মা, আমাকে আর জোর করবেন না। যে সম্পর্কে বিশ্বাসটুকু নেই, যে সম্পর্কে কথায় কথায় অবিশ্বাস করা হয়, সে সম্পর্কের কোনো ভ্যালু নেই মা আমার কাছে। আমি অনেক সহ্য করেছি, কিন্তু বাদ দিন, আপনার কোনো দোষ নেই এখানে। আমি চলে যাবো কাল সকালে। জিমিনার সুগার সমস্ত কথোপকথন শোনার পর জাঙ্কুক দুঃখে, রাগে, ক্ষোভে, কষ্টে ভেঙে পড়ে। সে মনে করে নেয় যে সকাল সকাল হবে আর সে তাকে আটকে নেবে, কিন্তু তার আগেই তে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই তের ফ্যামিলিতে বলে ফোন করে যে তেকে যে কোনোভাবে আমার ফ্যামিলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়, তেকে যেন এই বাড়িতে রাখা না হয়, তেকে যেন বলা হয় আমার বাড়ি চলে যেতে। আর সে আর একবার শেষ চেষ্টা করে দেখবে, যদি তেকে সামলে নেওয়া যায়, যদি তেকে আবার মানিয়ে নেওয়া যায়। জান, তুই কোন মুখ নিয়ে এই বাড়িতে এসেছিস? কান্নার সংসারে ঝামেলা হয় না, তাহলে তুই এখানে থাকবি? এটা হয় না। আমি পারবো না এখানে তোকে রাখতে। লোকজন কি বলবে? তোকে বিয়ে দিলাম, তুই সংসার করবি তা না, তুই এখানে চলে এসেছিস। না না, তোর এখানে থাকা যাবে না। তুই এখানে থাকলে সবাই আমাদের খারাপ বলবে। তুই নিজের ব্যবস্থা করে নে, তুই শ্বশুর বাড়িতে চলে যা। মেয়েদের বিয়ের পর এখানে থাকতে নেই। লোকজন কি বলবে? তোর বাবা আমায় কি সারা জীবন কথা শুনে চলতে হবে? তখন এখন তুই সংসার করতে পারছিস না। আই থিঙ্ক তোর মধ্যে কমতি আছে। আমার শিক্ষার এত কমতি ছিল তে, আমি তো তোকে ভালোভাবেই মানুষ করেছিলাম। কথা, ঝগড়া ঝাঁটি এগুলো হতেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে। তার মানে এই না তুই রাগ করে বাবার বাড়ি চলে আসবি এতদিন থাকতে। না না, এটা ভালো দেখায় না। তোর বাবাও নেই এখানে, হয়তো উনি থাকলে তোকে আটকে নিত, কিন্তু আমি জানি তুই শ্বশুর বাড়িতে ফিরে যা, সবটা ঠিক হয়ে যাবে। দেখ মা, এরকম হতে থাকে, এগুলোকে অত নিলে চলে না। তে বলে যে জাঙ্কুক তাকে মেরেছে, তার গায়ের ক্ষত দেখায়, পিঠের পোড়া দাগ দেখায়, কিন্তু তা তো আয়ু থেমে থাকে না। তের চোখ দিয়ে জল বেরোচ্ছিল। তে ভাবতে অবাক লাগছিল যে নিজের মা তাকে
বারবার মানিয়ে নেওয়ার কথা বলছে, যেখানে সে অলরেডি এত চোট পেয়েছে, তার গায়ে এত আঘাত, সেগুলো কি তার মা দেখতে পাচ্ছে না? অথর নোট, রাইটার নোট, ডাবার নোট, সেম টাইম আমি এগুলো টাইপিং করে থাকি, আমি এগুলো লিখে থাকি, তাই একটা কথা বলতে ইচ্ছে করলো। সমাজ আজ 2026-এ দাঁড়িয়ে তবুও কিন্তু মেয়েদেরকে এইরকম কথাই শুনতে হয়। শ্বশুর বাড়িতে তারা যদি মানিয়ে না নিতে পারে, তাদেরকে মরে যেতে বললেও সেটা শ্রেয়, কিন্তু তাদেরকে সমাজ অ্যাকসেপ্ট করে না। যাই হোক, এই নিয়ম যেন তাড়াতাড়ি বদল হয়। জিমিন, মা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। আমি কোথায় যাব? জিমিন তাকে জানায় তারা দুজনেই পালিয়ে যাবে। ব্যাঙ্গালোরে গিয়ে নিজেদের নিট পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিটে উত্তীর্ণ হয়ে ওখানেই ডাক্তারি শুরু করবে। তে আরো বলে, তুই কেন আমার জন্য নিজেকে এইসবে জড়ালি বলতো? তোর তো সংসার জীবন ভালোভাবেই কাটছিল, এতটা ভালো না বাঁচলেই পারতিস। মনের কৈকত্যি যখন শুরু হয়েছিল তুই আমায় বলেছিলি, আমি তোকে বিশ্বাস পর্যন্ত করিনি, আর তুই সেই মেয়ে যে আমার জন্য নিজের সংসার ভাঙলি। কেন জিমিন, সত্যি কি আমরা দুজনে ব্যাঙ্গালোরে যাবো? তোর কোনো রকম দোষ নেই তে। সুগা আমার উপর হাত তুলেছে। ব্যাঙ্গালোরে আমার ঠাম্মার একটা অ্যাপার্টমেন্ট আছে, যার চাবি আমাকে উনি দিয়ে গিয়েছিলেন, আর ব্যাংকেও যথেষ্ট টাকা আছে। আমাদের দুজনের হাসতে খেলতে হয়ে যাবে। এরপর কেটে যায় অনেকটা সময়। তারা নেটের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে জীবনটাকে উপভোগ করতে শুরু করে। জিমিনতে কোচিং নেওয়ার সাথে মাঝামাঝি ঘুরতে বেরিয়ে পড়তো। এদিকে একদিকে সুগা আর জাঙ্কুকের অবস্থা খুব শোচনীয় হয়ে গিয়েছিল। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল। দেখতে দেখতে 7-8 মাস কেটে যায়। তিন মাঝে সাথে তার ফ্যামিলিকে তার টুকিটাকি খবর জানায়। তার মা তার কাছে ক্ষমা চায়। সে আরো জানায় সে যদি না যেতে চায় জাঙ্কুকের কাছে, তারা তাকে আর জোর করবে না। কারণ থেকে 7-8 মাস ধরে তারাও বুঝতে পেরেছিল তাদের কাছে সমাজের নিয়মের আগে তাদের সন্তান। কারণ জিহুক যখন সবটা জানতে পারে, তখন সে আয়ুকে অনেক বকা ঝকা ধমক দিয়েছিল। কারণ জিহুক বরাবরই তার মেয়েকে বরাবরই খুব ভালোবাসতো, যেটা আয়ু জানতো। এভাবেই কাটছিল তাদের দিন। আর খুব শীঘ্রই নেট পরীক্ষার রেজাল্টও আউট হবে। তারা যথাসাধ্য পড়াশোনা করেছে। তারা দুজনের বান্ধবী, কেউ বুঝতেই পারতো না। দেখে মনে হতো তারা যেন রক্তের সম্পর্কের বোনের থেকেও আরেক ধাপ এগিয়ে। জিমিন বরাবরই তের টেক কেয়ার করতো, আর তেও জিমিনের টেক কেয়ার করতো। এভাবেই দিন চলছিল। এদিকে সুগা আর জাঙ্কুকও কাজে মন বসাতে পারছিল না। তাদের ভুল বারবার তাদেরকে অনুশোচনা মনে করিয়ে দিচ্ছিল তারা কতটা অন্যায় করেছে তাদের বইয়ের প্রতি। আর একদিকে নামজুন প্রতিনিয়ত তার দুই ছেলেকে বলতো তাদের কথা শুনে ওই দুটো বাচ্চা মেয়ের জীবন নষ্ট করা তার কোনো রকম উচিত হয়নি। জিন এদিকে এক প্রকার বোবা প্রাণীর মতো দিন যাপন করছিল। সবকিছুর মধ্যে দিয়ে হঠাৎই একদিন ব্যাঙ্গালোরে দুজনকার কাজের প্রজেক্ট আসে। আর সেদিনকেই তারা মনস্থির করে ফেলে যে তারা ব্যাঙ্গালোরে যাবে। তারা জানতো না জিমিন আর তে কোথায়, কিন্তু এইভাবে আর চলছিল না। নামজুন অনেকবার বকাঝকা দিয়েছে তার দুই ছেলেকে। সে চায় না যে তারা এভাবে বসে থাকুক। ইভেন নামজুন আরো বলেছে যেন তারা দুজনায় নিজেদের ভুল শুধরিয়ে তে আর জিমিনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তে জিমিনও সুগা আর জাঙ্কুককে বরাবরই মিস করতো। হ্যাঁ, তাদের বদ রাগ জেদ তাদেরকে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু মানুষজন ভালো ছিল। তারা দুজনেই তাদের দুবইয়ের খেয়াল যত্ন নিত। পয়সা খাওয়া নিয়ে কোনোদিনও খোটা দেয়নি তারা। শুধুমাত্র তাদের অত্যাধিক রাগ এবং জেদের কারণে আজকে এই সম্পর্কের পরিণতি। জিমিনার সুগা ভালো বন্ডিং ছিল, আর তে আর জাঙ্কুকেরও বন্ডিং আস্তে আস্তে গড়ে উঠছিল, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং সবটা ভেঙে দেয়। কিছু কিছু সময় পরিস্থিতি এমনই হাসা হয়তো জিমিন খুব মনে করে সুগার কথা। এদিকে তেও জাঙ্কুকের কথা মনে করে অনেক সময় অনেক রাত কাঁদে। তারা দুজন দুজনের চোখের জল মুছিয়ে দেয় এবং একটাই প্রতিশ্রুতি নেয় যে তারা খুব শীঘ্রই বড় ডাক্তার হবে। আর যদি জাঙ্কুক আর সুগা কোনোদিনও তাদের কাছে ক্ষমা চায়, একটা সুযোগ তারা দেবে।
হাত দিয়ে ওকে মেরেছিলাম সেই হাতে রক্ত, ক্ষত, বিক্ষত হয়। আমার আর ভাল লাগে না। কেন মেরেছিলাম আমি ওকে? কি করেনি ও আমার জন্য? আমার রাগ, জেদ এতটাই বড় হয়ে গেল যে আমি ওকে গায়ে হাত তুললাম। ওকে আমি কি আর ফিরে পাবো? যে মানুষ নিজে থেকে হারিয়ে যায় তাকে তো ফিরে পাওয়া সম্ভব হয় না। কিন্তু আমি আর অন্যত্র বিয়ে করব না। কখনোই করব না। আমি সারা জীবন এভাবেই থাকবো। হয় জিমি, নয়তো কেউ না। এভাবে আর কতদিন যাবে জানি না জাঙ্কুক। আর তুইও নিজেকে কষ্ট দিস না। তোর হাতেও সময় আছে। দেখ তুই কি করবি। না দাবাই, পেকে ছাড়া আমি আমার জীবন পরিকল্পনাও করতে পারি না। আমি ওর উপর অনেক অন্যায় করেছি, ওকে অনেক ভুল বুঝেছি। মেয়েটাও নিজেকে সুযোগ দিচ্ছিল আমার সাথে মানিয়ে নেওয়ার। আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু বারবার ভুল বোঝার কারণে এত বড় ফাঁক তৈরি হয়েছে। ও যদি এবার আমাকে না রাখতেও চায়, আমি ওর পায়ে পড়ে যাব। আমি ওর সাথে থাকবো, ওকে আমার সাথে থাকা লাগবে না। কিন্তু আমি ওকে খুঁজে বার করবোই। আচ্ছা দামাই, ওরাও তো এখানেও থাকতে পারে, তাই না? সো ডক্টর ডক্টর জিমিন কোয়ালিফাই করে গেছি আমরা, ভালো র্যাঙ্কে পাস করেছি, ভালো কলেজ থেকে পড়তে পারবো। আইআইটিতে চান্স পাওয়া খুবই মুশকিল ছিল, কিন্তু আমরা যথাসাধ্য খেটেছি। তো আমাদের তো নিজেদেরকে ট্রিট দেওয়া উচিত। শোন, আজকে একবার টি পার্টি ঘুরে আসি। তুই বলে যে তার সহজেই নেশা হয়ে যায়, সে পারবে না। জিমিন এক প্রকার তাকে জোর করে নিয়ে যায় বাড়ি, আর তারা দুজন বাইরে যায় আজকে তাদের সেলিব্রেশন করতে। বিগত 7-8 মাসে তারা কখনোই বাইরে যায়নি, শুধু পড়াশোনা, নিজেদের সময় দেওয়া, এসব নিয়ে ব্যস্ত ছিল। বইয়ে মুখে সারাক্ষণ বসে থাকতো দুই মেয়ে। তো আজ তাদের নিজেদেরকে ট্রিট করার দিন, তাই জিমিন এক প্রকার জোর করে দেখে বাড়ি নিয়ে যায়। उड़ना तेरे मेरा हर सपना सिरे से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना। আপনি কেন এসেছেন? আবার কেন এসেছেন? আমি তো আপনার জীবন থেকে চলে এসেছি। আপনি যেমনটা ভাবে চেয়েছিলেন, এবার আমাকে নিজের মতো বাঁচতে দিন। আপনি ব্যাঙ্গালোরে ছিলেন আমার পিছু ধরে? প্লিজ, আমি আর কিছু শুনতে চাই না। অনেক হয়েছে। সবার সামনে চর মারা এনাফ ছিল না বুঝি? আমাকে বেল্ট দিয়ে আঘাত করা এনাফ ছিল না? এখন আবার এসেছেন কি কষ্ট দিতে, হ্যাঁ? আপনি চলেছেন, আমার মুখের সামনে থেকে দূর হন। আপনার সাথে কোনো রকম কথা বলতে আমি ইচ্ছুক না। কি বলছো? আমাকে বলার একটা সুযোগ দাও। তারপর নয় যা কিছু করবে। জাঙ্কুক নিজের ভুল বুঝতে পেরেছে। ও তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছে। আর আমি যেটা করছি সেটা অন্যায়। সে অন্যায়ের কোনো মাপ নেই। কিন্তু তোমাকে বাড়ি ফিরতে হবে। ওটা তোমারও বাড়ি। ওটা শুধু আমার বাড়ি না। ওটা তোমারও বাড়ি। আমি যেটা করেছিলাম অন্যায় কাজ করেছিলাম। তুমি বাড়ি ফিরে চলো। তুমি যেমন ভাবে থাকতে চাও তেমন ভাবেই থাকবে। জাঙ্কুকও নিশ্চয়ই থেকে খুঁজে ফেলবে। চিন্তা নেই। তোমরা বাড়ি ফিরে চলো। আমরা তোমাদের ইচ্ছের বিরুদ্ধে আর কোনো রকম প্রশ্ন তুলবো না। তোমার যা ইচ্ছা তাই করবে। আমি তোমাকে কোনো বিষয়ে জোর করবো না। তোমার গায়ে হাতও তুলবো না। যদি তুলি সেদিনই তুমি আমায় ডিভোর্স দিয়ে দিও। কোনো অসুবিধা নেই। আমি সেটা করেছি। আমি সেটা অন্যায় কাজ করেছি। আমি মানি। কিন্তু এই 7-8 মাসে আমি তোমার অনুপস্থিতি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি কতটা আমার জীবনে জড়িয়ে গেছো। আমার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতেই পারো, কিন্তু তোমাকে বাড়ি ফিরতেই হবে। মা বাবা ওয়েট করছে। সুগা এক প্রকার চিমিনের পা ধরে আকুতি মিনতি করে তাকে রাজি করাই বাড়ি ফেরানোর জন্য। এটা তুমি? আমি ভুল দেখছি নাকি? নেশা করে আমি হয়তো ভুল দেখছি। তুমি এখানে কি করে আসবে? তোমাকে আমি যা বলেছি তারপর তো তোমার এখানে থাকার কথা না। আমি আমি দুঃখিত। আমি সত্যিই খুব বড় ভুল কাজ করেছি। কিন্তু এটা কি সত্যিই তুমি?
নেশা করে এটাও বলে যাচ্ছেন যে আপনাকে আমি অতটা রাস্তা বয়ে নিয়ে এলাম এই ফ্ল্যাটে। যাই হোক, ঝিমিনার সুখদার সঙ্গে বনিবনা হয়ে গিয়েছে। আপনি শুয়ে পড়ুন, আমাকেও ঘুমাতে দিন। আমি ভীষণ টায়ার্ড। আর কিছু কথা বলতে চাইছি না, যা বলার সকালে বলবেন। অভিমান হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ইভেন আমি ক্রাইম করেছি, আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার সঙ্গে অনেক বাজে কাজ করেছি। আমার শাস্তি আমি প্রাপ্য, সেটা তুমি আমায় দিতেই পারো। কিন্তু এরকম অভিমান করে থেকো না। এই 7 মাস আমি পাগল হয়ে গিয়েছিলাম। সুগাতা ভাই তো তাও নিজেকে সামলে নিতে পেরেছিল, আমি কিছুতেই মানতে পারছিলাম না। তুমি ফিরে চলো, আমার আর কিচ্ছু লাগবে না। তুমি না চাইলে আমি কিচ্ছু করব না, শুধু তোমার পায়ে স্থান দিও। আমি তোমার পায়েই থেকে যাব। আমি তোমার পা আগলে ধরেই সারা জীবন কাটিয়ে দেবো। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। রাগের মাথায় অনেক ভুলচুক কাজ করে ফেলেছি। আমি জানি এটা উচিত না। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ, আমাকে ছেড়ে যাবে না? বলো না তে, ছেড়ে যাবে না তো? তুমি ছাড়া আমার কেউ নেই তে, প্লিজ। আমি কি করে থাকবো? আপনি কি কখনোই বুঝতে পারেননি যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি? আমার কেন জানি না মনে হতো আপনি সবটা শুধরে নিতে চাইছেন, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাকে কথা দিন, পরে কিছু হলে আগে আপনি আমায় জিজ্ঞাসা করবেন, আমার থেকে সবটা শুনবেন, তারপর অন্য কিছু ডিসিশন নেবেন। তবেই আমি যাব আপনার সাথে। ওই ভুল আমি দুবার অলরেডি করেই ফেলেছি তে, আর আমি করবো না। এইটুকু সিওরিটি তোমায় আমি দিচ্ছি। ফিরে চলো আমার সাথে, তোমার সব কথা আমি শুনবো। শুধু আমাকে ছেড়ে যেও না। এ বাবা, তোমার চুলগুলো এরকম এলোমেলো হয়ে গিয়েছে যে, এসো বেঁধে দিই। গতকাল তোমাকে সোহাগ করি না, লজ্জা পেও না।